আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে জানবো। পুরো তথ্য, এমন কোনো তথ্য নেই যেটা এই ভিডিওতে থাকবে না, ঠিক আছে? তো সবাই ভিডিওটি পুরোটা দেখবে। আশা করি এই ভিডিওটা দেখলে এখান থেকে শর্ট নোটসও তোমরা ক্রিয়েট করতে পারবে বা লিখে নিতে পারবে। তো এটা আমি ইন্ডিয়ান পলিটি বইয়ের থেকে, এম লক্ষ্মীকান্তের বইয়ের থেকে তৈরি করেছি, ঠিক আছে? তো চলো শুরু। ভিডিওটা কিন্তু বড় হবে, তো সবাই শেষ পর্যন্ত দেখবে। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে মেকিং অফ দ্য কনস্টিটিউশন নিয়ে বা কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে কোনো ডাউট থাকবে না, আর এমন কোনো ইনফরমেশন নেই যেটা এই ভিডিওতে প্রোভাইড করা হয়নি। তো ভিডিওটা পুরোটা দেখবে। ভিডিওটা একটু বড় হবে, আর তার আগে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এরকম অনেক ভিডিও আসবে। তো দেখো প্রথমে কি লেখা আছে, ডিমান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কি ডিমান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? 1934 এম এন রয় ফার্স্ট প্রপোজ দ্য আইডিয়া। কি বলছে? এম এন রয় কত খ্রিস্টাব্দে? 1934 খ্রিস্টাব্দে এই আইডিয়াটা বলেছিলেন। 1934 সালে ভারতের কমিউনিস্ট আন্দোলনের একজন নেতা, তাহলে নেতাকে এম এন রয়, তিনি কিসের ছিলেন? কমিউনিস্ট আন্দোলনের একজন নেতা। রয় প্রথম বলেন যে ভারতের সংবিধান ভারতের মানুষ নিজেরাই তৈরি করবে। এটা তখন একটা নতুন ধারণা ছিল, কারণ ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এই প্রস্তাব থেকেই স্বাধীনতার পর নিজেদের দেশ কিভাবে চলবে সেই কাঠামো তৈরির প্রথম ভাবনা শুরু হয়। বোঝা গেল? প্রথম পয়েন্টটা ক্লিয়ার? ওকে, দেখো তারপরে 1935 আইএনসি অফিসিয়ালি ডিমান্ডেড ইট। কি বলছে? 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি মিনস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল, আনুষ্ঠানিকভাবে এই দাবি জানায়। এর আগে রয় ব্যক্তিগতভাবে এই প্রস্তাব দিলেও এবার এটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস এই দাবিকে সামনে নিয়ে আসে। এর ফলে এটি একটি শক্তিশালী গণদাবিতে পরিণত হয়। বোঝা গেল? এরপরে দেখো 1938 জওহরলাল নেহেরু ডিক্লেয়ার্ড। কি ডিক্লেয়ার্ড করেছে? যে ফ্রি ইন্ডিয়াস কনস্টিটিউশন মাস্ট বি মেড বাই অ্যান অ্যাসেম্বলি ইলেক্টেড অ্যান্ড অ্যাডাল্ট। কি বলছে? ইলেক্টেড অ্যান্ড অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ উইদাউট ফরেন ইন্টারফিয়ারেন্স। তিনি বলছেন যে 1938 সালে জওহরলাল নেহেরু এই ধারণাকে আরও স্পষ্ট করে বলেন। তিনি জোর দিয়ে বলেন যে স্বাধীন ভারতের সংবিধান তৈরি হবে এমন একটি সভার মাধ্যমে যার সদস্যরা প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হবেন এবং কোনো বিদেশি শক্তি যেমন ব্রিটিশ এতে হস্তক্ষেপ করতে পারবে না। সহজ কথায় ভারতের মানুষ নিজেরাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, যারা তাদের জন্য সংবিধান তৈরি করবে। এবার 1940তে কি হয়েছিল? 40তে হয়েছিল অগস্ট অফার, ব্রিটিশ অ্যাকসেপ্ট ডিমান্ড ইন প্রিন্সিপল। এখানে বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, এই সময় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940-এ ব্রিটিশ সরকার আগস্ট অফার নামে একটি প্রস্তাব দেয়। এই প্রস্তাবে তারা প্রথমবারের মতো নীতিগতভাবে মেনে নেয় যে ভারতের নিজস্ব সংবিধান আছে। তাহলে 1940 সালে আগস্ট অফারে কি হয়েছিল? ব্রিটিশরা মেনে নেয় যে ভারতের নিজস্ব সংবিধান আছে, তাই তো? ভারতের নিজস্ব সংবিধান তৈরির জন্য একটি গণপরিষদ, এবং তারা আরও বলে যে ভারতের নিজস্ব যে এই প্রস্তাবে তারা প্রথমবারের মতো নীতিগতভাবে মেনে নেয় যে ভারতের নিজস্ব সংবিধান তৈরির জন্য একটি গণপরিষদ গঠন করা হবে। তবে এই শর্তগুলো ভারতবাসীকে সন্তুষ্ট করতে পারেনি, তাই প্রস্তাবনাটি পুরোপুরি গৃহীত হয়নি। এটা ছিল ব্রিটিশদের পক্ষ থেকে প্রথম ইতিবাচক সাড়া। মানে আমি এখানে একটা জিনিস বলেছিলাম, মানে কেবলই বললাম যে নিজস্ব সংবিধান আছে না, ওই জিনিসটা আমি একটু ভুল বলে ফেলেছি। ওটা হবে ভারতের মানে নিজস্ব সংবিধান করার জন্য একটা গণপরিষদ তৈরি করা হবে, ঠিক আছে? 1942-তে কি হয়েছিল? ক্রিপস মিশন proposal come but Muslim League reject. Proposal came but কি হয়েছে? came but Muslim League reject wanted to assemblies। বলছে 1942 সালে যে স্যার স্টাফোর্ড ক্রিপস, তাহলে ক্রিপস মিশন কি? স্যার স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে একটি মিশন ভারতে আসে। তারা একটি নির্বাচনী গণপরিষদ গঠনের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু মুসলিম লীগ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাদের দাবি ছিল যে ভারতের জন্য দুটি পৃথক গণপরিষদ গঠন করতে হবে।
একটি হিন্দুদের জন্য এবং আরেকটি মুসলিমদের জন্য, যা পাকিস্তান গঠনের দাবিকে তুলে ধরে, তাই তো। এরপরে দেখো 1946 ক্যাবিনেট মিশন প্ল্যান রিজেক্ট আইডিয়া অফ 2 অ্যাসেম্বলিজ প্রপোজড 1 সিঙ্গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখানে বলছে যে 1946 সালে ব্রিটিশ সরকার 3 জন মন্ত্রীর একটি দল পাঠায়, যা ক্যাবিনেট মিশন নামে পরিচিত। তাহলে কি হয়, 1946 সালে ব্রিটিশ সরকার 3 জন মন্ত্রীর একটা দল পাঠায়, যা ক্যাবিনেট মিশন নামে পরিচিত। এই মিশন স্পষ্টভাবে মুসলিম লীগের 2টি গণপরিষদের দাবি প্রত্যাখ্যান করে। তারা একটি অবিভক্ত ভারতের জন্য একটি মাত্র গণপরিষদ গঠনের প্রস্তাব দেয়। এই প্রস্তাবের ভিত্তিতেই অবশেষে ভারতের সংবিধান তৈরির কাজ শুরু হয়েছিল। এবার আমরা জানব কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বলছে ফর্মেট ইন নভেম্বর 1946 আন্ডার ক্যাবিনেট মিশন প্ল্যান। বলছে ভারতের গণপরিষদটি 1946 সালের নভেম্বর ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয়েছিল। তাহলে ভারতের গণপরিষদ, তাই তো, হ্যাঁ হয়েছিল। এই পরিকল্পনাটি ছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতের রাজনৈতিক সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সংবিধান তৈরির ব্যবস্থা। কি টোটাল স্ট্রেংথ 389। এখানে বলছে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। এই সংখ্যাটি ভারতের তৎকালীন জনসংখ্যা এবং রাজনৈতিক বিভাজন বিবেচনা করে স্থির করা হয়েছিল। এই বিশাল সংখ্যক সদস্য বিভিন্ন অঞ্চল বা সম্প্রদায় থেকে এসে ভারতের সংবিধানের রূপরেখা তৈরি করেছিলেন। 296 ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া, বলছে যে 296 ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া। দেখো যে 389টা সিট ছিল 389 জন সদস্যের মধ্যে, যেটা ছিল সেই সদস্যের মধ্যে 296 জন সদস্য ব্রিটিশ শাসিত ভারতের একটি প্রদেশ থেকে এসেছিলেন। তাহলে মোট সিট সংখ্যা কত ছিল? 389 ছিল। এবার তার ভিতর থেকে 296 কি, সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ শাসিত ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসেছিলেন। এই প্রদেশগুলিতে ব্রিটিশরা সরাসরি শাসন করত। এই প্রতিনিধিরা ভারতের সংখ্যাগরিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করতেন। 39 ফ্রম প্রিন্সলি স্টেটস। এখানে বলছে যে বাকি 93 জন সদস্য দেশীয় রাজ্য থেকে এসেছিলেন। এই রাজ্যগুলি ব্রিটিশদের অধীন ছিল, কিন্তু তাদের নিজস্ব রাজা বা শাসক ছিল। এই রাজ্যগুলির প্রতিনিধিরা তাদের শাসকের দ্বারা মনোনীত ছিলেন, জনগণের দ্বারা নির্বাচিত হয়নি। দেখো তাহলে কি কত সিট রয়েছে? 389, তার ভিতর থেকে 296 হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া থেকে, আর 93 প্রিন্সলি স্টেটস থেকে। ওকে, সিটস, হ্যাঁ, সিটস অ্যালটমেন্ট 1 সিট পার 1 মিলিয়ন পপুলেশন। এখানে বলা হয়েছে গণপরিষদের আসন বন্টনের ভিত্তি ছিল জনসংখ্যার অনুপাত। প্রতি 10 লক্ষ মানুষের জন্য একটি করে আসন বরাদ্দ করা হয়েছিল। তাহলে কি প্রতি 10 লক্ষ মানুষের জন্য একটি করে আসন বরাদ্দ করা হয়েছিল। এর ফলে প্রতিটি অঞ্চলের জনসংখ্যা অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছিল। কমিউনিটি ডিভিশন, হিন্দুস জেনারেল আর মুসলিম শিখ। হিন্দুস কি বলছে? হিন্দুস জেনারেল, মুসলিম শিখ। বলছে ব্রিটিশ ভারতের প্রদেশগুলির আসনগুলিকে 3টি সম্প্রদায় ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে মুসলিম, শিখ এবং সাধারণ যারা মুসলিম বা শিখ নন। এর ফলে প্রতিটি সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত ছিল, যাতে তারা সবাই সমানভাবে প্রতিনিধিত্ব করতে পারে। ইলেকশন মেথড ছিল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিস, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন উইথ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এখানে বলছে ব্রিটিশ ভারতের প্রদেশগুলি সদস্যের নির্বাচন হয়েছিল পরোক্ষভাবে, অর্থাৎ সাধারণ জনগণ সরাসরি ভোট দেননি। প্রদেশের বিধানসভার সদস্যরা, যারা জনগণের দ্বারা নির্বাচিত, আনুপাতিক প্রতিনিধিদের একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতিতে এই পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল। এখানে বলছে আমরা তো ডিরেক্ট ভোট দিই না, আমরা দেখো এক একজনকে ভোট দিই, আমাদের যেখানে দাঁড়াই এমএলএ তাদেরকে আমরা ভোট দিই, তাই না? দেওয়ার পরে আমরা তো তাদেরকে ভোট দিচ্ছি, বা তারা তো ভোট দিয়ে সেটাই করে, তো আমরা তো ডিরেক্টলি দিচ্ছি না, তাই না? সেটাই বলছে যে ব্রিটিশ ভারতের প্রদেশগুলির সদস্যরা নির্বাচিত হয়েছিল পরোক্ষভাবে।
সাধারণ জনগণ সরাসরি ভোট দেয়নি। প্রদেশের বিধানসভার সদস্যরা যারা জনগণের দ্বারা, এই যে বিধানসভার যে সদস্য তারা তো আমাদের দ্বারা নির্বাচিত হয়েছিল, তাই না? তারই আনুপাতিক প্রতিনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতিতে এই গণপরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছিল। প্রিন্সিপাল স্টেটস মেম্বার্স নমিনেটেড বাই রুলার্স, বলছে দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে সদস্যরা নির্বাচিত হননি, বরং তাদের নিজ নিজ রাজ্যের শাসকরা তাদের মনোনীত করেছিলেন। এই কারণে এই সদস্যদের জনগণের মতামত প্রতিফলিত করার সুযোগ ছিল কম, যা একটি গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয় ছিল। বলছে যে ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন, জুলাই আগস্ট 1946 ইলেকশন, বলছে যে 1946 সালে জুলাই আগস্ট মাসে গণপরিষদের সদস্যদের নির্বাচনের জন্য ভোট হয়। এই যে গণপরিষদের যারা সদস্য হবেন তাদের নির্বাচন করার জন্য কি হয়েছিল? ভোট হয়েছিল। এটি ছিল ভারতের সংবিধান তৈরির প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনের ফলাফলই পরবর্তীকালে গণপরিষদের রাজনৈতিক চিত্র কেমন হবে তা নির্ধারণ করে। কি দেখো কি হয়েছিল? আইএনসি মানে ইন্টারন্যাশনাল কংগ্রেস 208 সিটস, মানে বলছে এই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস সব থেকে বেশি আসন লাভ করেছিল, মোট 208টি। এটি প্রমাণ করে যে কংগ্রেস তখন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করত এবং সংবিধান তৈরির প্রক্রিয়ায় তাদের প্রভাব ছিল সবচেয়ে বেশি। মুসলিম লীগ 73 সিটস, বলছে মুসলিম লীগ 73টি আসন পায়। মুসলিম লীগ কত পায়? 73টি আসন পায়। যদিও তারা গণপরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, তবুও তারা নির্বাচনে অংশ নেয়। এই আসন সংখ্যা তাদের রাজনৈতিক অবস্থান এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে মুসলিমদের মধ্যে তাদের সমর্থন কতটা ছিল তা তুলে ধরে। আদার্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টস 15 সিটস, বলছে বাকি 15টি আসন অন্যান্য ছোট ছোট দলীয় যেমন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা পায়। এর ফলে গণপরিষদ শুধুমাত্র দুটি বড় দল দ্বারা গঠিত না হয়ে বিভিন্ন মতাদর্শের মানুষেরা প্রতিনিধিত্ব নিশ্চিত করেছিল। প্রিন্সিপাল স্টেট 39 সিটস ইনিশিয়ালি স্ট্রেট আউট, বলছে দেশীয় রাজ্যগুলির জন্য বরাদ্দ করা 390 আসন শুরুতে খালি ছিল। এই রাজ্যগুলির শাসকরা সিদ্ধান্ত নিতে পেরেছিলেন না যে তারা ভারতে যোগ দেবেন কিনা, তাই তারা প্রাথমিক দিকে গণপরিষদের পর্যায়ক্রমে অংশ নেননি। পরে অনেক রাজ্য ধীরে ধীরে যোগ হয়ে যায়। অ্যাসেম্বলি represent all sections, Hindus, Muslims, Sikhs, Parsis, Anglo-Indians, Christians, SC, ST and women। বলছে যে গণপরিষদে ভারতের সমাজের প্রায় সব অংশের প্রতিনিধিরা ছিলেন। শুধু হিন্দু, মুসলিম, শিখ নয়, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান, খ্রিস্টান, তপশিলি জাতি, তপশিলি উপজাতি মানে SC, ST এবং নারীদেরও প্রতিনিধিত্ব ছিল। এই অন্তর্ভুক্তি নিশ্চিত করেছিল যে সংবিধানটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং সমগ্র জাতির আকাঙ্ক্ষা পূরণ করবে। মহাত্মা গান্ধী ওয়াজ নোটেবলি অ্যাবসেন্ট, বলছে ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক হওয়া সত্ত্বেও মহাত্মা গান্ধী গণপরিষদের সদস্য ছিলেন না। তিনি বিশ্বাস করতেন যে তিনি রাজনৈতিক ক্ষমতায় অংশ নেবেন না, তিনি বরং বাইরে থেকে স্বাধীনতা আন্দোলন ও সামাজিক উন্নয়নের কাজ করতে চেয়েছিলেন। তার এই অনুপস্থিতি একটি উল্লেখযোগ্য ঘটনা। দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, দেখো এখানে কি বলছে? এখানে বলছে যে ফার্স্ট মিটিং 9 ডিসেম্বর 1946। ফার্স্ট মিটিং কত হয়েছে? 9 ডিসেম্বর 1946। attended by 211 members, Muslim League boycott। বলছে যে 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। তাহলে কত খ্রিস্টাব্দে? 1946 সালে 9 ডিসেম্বর। মুসলিম লীগ এই সভা বয়কট করেছিল কারণ তারা একটি পৃথক রাষ্ট্র পাকিস্তানের দাবি জানিয়েছিল। ফলে 344 জন সদস্যের মধ্যে মাত্র 211 জন এই প্রথম সভায় উপস্থিত হয়েছিল। তাহলে কতজন সদস্য ছিল? 344। তার ভিতর জন্য কতজন এসেছিল? 211 জন এসেছিল। আর কি করেছিল? মুসলিম লীগ এটাকে বয়কট করেছিল। ডক্টর সচ্চিদানন্দ সিনহা টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন। বলছে প্রথম সভায় গণপরিষদের সব থেকে প্রবীণ সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। ফ্রান্সের সংসদীয় ঐতিহ্য অনুযায়ী এই নিয়মটি অনুসরণ করা হয়েছিল। তাহলে কোথাকার? ফ্রান্সের।
যেখানে সবচেয়ে প্রবীণ সদস্যকে প্রথম সভার সভাপতিত্ব করার সুযোগ দেয়া হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড অ্যাজ পার্মানেন্ট প্রেসিডেন্ট। বলছে পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। তবে তার এই পদটি গণপরিষদের কার্যকাল পর্যন্ত স্থায়ী ছিল। তিনি একজন বিশিষ্ট নেতা এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। এখানে বলছে এইচ.সি. মুখার্জি অ্যান্ড টি.ভি. কৃষ্ণমাচারী ভাইস প্রেসিডেন্ট। এখানে দেখো কি বলছে, গণপরিষদের কার্য পরিচালনার সুবিধার জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদের পাশাপাশি বলছে এইচ.সি. চন্দ্র মুখার্জি এবং টি.ভি. কৃষ্ণমাচারীকে সহসভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। দেখো অবজেক্টিভস রেজুলেশন মুভড বাই জওহরলাল নেহেরু অন ডিসেম্বর 13, 1946। বলছে যে 1946 সালে 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু, কত খ্রিস্টাব্দে 1946 সালে 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্য প্রস্তাব মানে অবজেক্টিভস রেজুলেশন পেশ করেন। কত খ্রিস্টাব্দে 1946 সালে 13ই ডিসেম্বর। এই প্রস্তাবে স্বাধীন ভারতের সংবিধানের মূল দর্শন, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করা হয়। এটি ছিল সংবিধান তৈরির প্রথম পথ প্রদর্শক। অ্যাডপ্টেড অন জানুয়ারি 22, 1947। বলছে এই প্রস্তাবটি গণপরিষদ দ্বারা 1947 সালের 22শে জানুয়ারি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তাহলে কত খ্রিস্টাব্দে অ্যাডপ্ট করা হয়? 1947 সালে 22শে জানুয়ারি। এর মাধ্যমে স্বাধীন ভারতের সংবিধানের একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি হয়। ডিক্লেয়ার্ড ইন্ডিয়া অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট সভরেন রিপাবলিক। এই প্রস্তাবনায় ভারতকে একটি স্বাধীন এবং সার্বভৌম প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। এর অর্থ হলো ভারত তার অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনা করবে এবং কোনো বিদেশি শক্তির অধীনে থাকবে না। বলছে যে গ্যারান্টেড জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল ইকুয়ালিটি, স্টেটাস, অপরচুনিটি বিফোর ল। ফ্রিডম কি থাকবে? ফ্রিডম অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওরশিপ, ভ্যাকেশন, অ্যাসোসিয়েশন, অ্যাকশন, সেফগার্ডস কি থাকবে? মাইনরিটিস, ব্যাকওয়ার্ড ক্লাসেস, ট্রাইবাল এরিয়াস। এখানে বলছে এই প্রস্তাবটি নাগরিকের জন্য বিভিন্ন মৌলিক অধিকার নিশ্চয়তা দেয়। এতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, সুযোগ ও মর্যাদা, সাম্যতা এবং চিন্তাভাবনা, মত প্রকাশ, ধর্ম ও পেশার স্বাধীনতার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এছাড়া সংখ্যালঘু, পিছিয়ে পড়া শ্রেণী এবং উপজাতি অঞ্চলের মানুষের সুরক্ষার জন্যও বিশেষ ব্যবস্থা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। লেটার বিকেম দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। এই উদ্দেশ্য প্রস্তাব এর মূল ভাব এবং নীতিগুলি পরবর্তীতে ভারতের সংবিধানের প্রস্তাবনা মানে প্রিয়াম্বল হিসাবে যুক্ত হয়। অর্থাৎ এটাই ভারতের সংবিধানের সারসংক্ষেপ বা মূল পরিচিতি হিসেবে কাজ করে। চেঞ্জ বাই দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। দেখো সভরেন বডি ফ্রি টু ফ্রেম কনস্টিটিউশন অ্যান্ড রিপেল ব্রিটিশ ল। বলছে 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করার পর গণপরিষদ একটি সার্বভৌম সংস্থা হিসাবে রূপান্তরিত হয়। এর অর্থ হলো গণপরিষদ নিজস্ব ইচ্ছা অনুযায়ী সংবিধান তৈরি করতে পারে এবং ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা প্রণীত যে কোনো আইন বাতিল করতে বা সংশোধন করতে পারে। ডুয়াল ফাংশন কনস্টিটিউয়েন্ট বডি রাজেন্দ্র প্রসাদ, লেজিসলেটিভ বডি জি.ভি. মভলাঙ্কন। বলছে 1946 সালের পর গণপরিষদ দুটি ভিন্ন ভূমিকা পালন করতে শুরু করে। যখন এটি সংবিধান রচনার জন্য সভা করত তখন এর সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মানে এখানে বলছে যখন সংবিধান সভার জন্য রচনা করার জন্য সভা করত তখন তার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আবার যখন এটি একটি সাধারণ আইনসভা বা দেশের জন্য আইন প্রণয়ন কাজ করত তখন তার সভাপতি ছিলেন জি.ভি. মভলাঙ্কর। মানে এখানে বলছে যে 1947 সালের পর মানে একই জিনিস সেটা দুই টাইমে করতো। একজন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি হচ্ছে যখন সংবিধান রচনার জন্য সভা করা হতো তখন রাজেন্দ্র প্রসাদ, এবং আবার ওই সভাতেই মানে আবার যখন এটি আবার আইনসভা এবং দেশের জন্য আইন তৈরি করতো তখন সেটার সভাপতি ছিলেন জি.ভি. মভলাঙ্কর। মেম্বারশিপ রিডিউস ফ্রম 389 to 299 আফটার পার্টিশন।
বলছে দেশভাগের পর যখন পাকিস্তান একটি পৃথক রাষ্ট্র হিসাবে গঠিত হয়, মানে পাকিস্তান চলে যায় পাকিস্তানের জায়গায়, তো ভারত তখন গণপরিষদের সদস্য সংখ্যা কমে যায়। তাহলে পুরো পাকিস্তান আর ভারত যখন একসাথে ছিল তখন 389 ছিল, তো তখন তো বড় দেশ ছিল। আর যখন পাকিস্তান চলে যায়, মানে এর থেকে বেরিয়ে যায়, তো তখন তো অবভিয়াসলি সিট কমে যাবে, 299 হয়ে গেছিলো। কারণ কিছু সদস্য যারা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চলে থাকতেন না তারা পাকিস্তানের গণপরিষদের সদস্য হন। ফলস্বরূপ 389 থেকে সদস্য সংখ্যা কমে 399-এ নেমে আসে। ব্রিটিশ প্রভিন্স 229, মানে দেশভাগের পর ব্রিটিশ ভারতের প্রদেশগুলো থেকে আসা সদস্যদের সংখ্যা 296 থেকে কমে 229-এ নেমে আসে। প্রিন্সলি স্টেট 70। একইভাবে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিত্বের সংখ্যাও 93 থেকে 70-এ কমে আসে। আদার্স ইম্পর্টেন্ট ফাংশন মে 1949 ratified India's membership of the Commonwealth. গণপরিষদ 1949 সালে মে মাসে কমনওয়েলথের সদস্য হিসাবে ভারতের যোগদানকে অনুমোদন করে। এই সিদ্ধান্তটি ভারতের সার্বভৌমত্বের ওপর কোনো প্রভাব ফেলেনি এবং এটি কেবল একটি স্বেচ্ছাধীন জোট ছিল। জুলাই 22, 1947 অ্যাডপ্টেড ন্যাশনাল ফ্ল্যাগ। 1947 সালে 22শে জুলাই, কত খ্রিস্টাব্দে? 1947 সালে 22শে জুলাই গণপরিষদ ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে। এই দিনটিই ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এটি স্বাধীনতার ঠিক আগে ভারতের নিজস্ব প্রতীক গ্রহণের একটি মুহূর্ত ছিল। হ্যাঁ, 24শে জানুয়ারি 1950 অ্যাডপ্টেড ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড সং। বলছে 1950 সালে 24শে জানুয়ারি গণপরিষদ জনগণ মন গানটিকে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতারাম গানটিকে জাতীয় গান হিসাবে গ্রহণ করে। তাহলে কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি কি করে? গণপরিষদ জনগণ মন গানটিকে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতারাম গানটিকে জাতীয় গান হিসাবে গ্রহণ করেন। জানুয়ারি 24, 1950 ইলেক্টেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাজ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 1950 24শে জানুয়ারি গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতীয় সংবিধানের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করে। এর দুদিন পর 26শে জানুয়ারি থেকে তিনি তার নতুন দায়িত্ব গ্রহণ করেন। হ্যাঁ, এবার আমরা কিছু ফ্যাক্ট সম্পর্কে জানবো। দেখো 11 সেশন ইন টোটাল কটা সেশন হয়েছিল? 11টা। সংবিধান তৈরির পুরো প্রক্রিয়াতে মোট 11টি অধিবেশন বসেছিল। প্রতিটি অধিবেশনেই সংবিধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক ছিল। ডিউরেশন 2 বছর 11 মাস 18 দিন। ডিউরেশন 2 years 11 months 18 days। বলছে ভারতের সংবিধান তৈরি করতে গণপরিষদের মোট 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এই দীর্ঘ সময় ধরে কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে বিশ্বের অন্যতম বিস্তারিত একটি সংবিধান তৈরি করেন। এক্সপেন্ডিচার অ্যাবাউট 6.4 লাখ রুপি। বলছে যে সংবিধান তৈরির পেছনে প্রায় 6.4 লাখ টাকা খরচ হয়েছিল। এই অর্থ দিয়ে সংবিধানের বিভিন্ন খসড়া তৈরি, কমিটি বৈঠক এবং অন্যান্য প্রশাসনিক কাজ সম্পূর্ণ করা হয়েছিল। তাহলে আমাদের সংবিধান তৈরি করতে কত টাকা লেগেছিল? 6.4 লাখ রুপি। লাস্ট সেশন 24শে জানুয়ারি 1950। বলছে গণপরিষদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। এই দিনেই গণপরিষদের সদস্যরা চূড়ান্তভাবে সংবিধানের ওপর স্বাক্ষর করেন। লেটার ফাংশন অ্যাজ প্রভিন্সিয়াল পার্লামেন্ট আনটিল 1952 ইলেকশন। বলছে 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার পর গণপরিষদ একটি অস্থায়ী সংসদ হিসাবে কাজ করতে থাকে। 1952 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়া পর্যন্ত এই অস্থায়ী সংসদই দেশের আইনসভা হিসাবে কার্যনির্বাহ করে। তাহলে ভারতে প্রথম ইলেকশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1952। মানে স্বাধীন ভারতের ইলেকশন হয়েছিল 1952 খ্রিস্টাব্দে বা সালে। কমিটিস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। তো চলো শুরু করা যাক, কমিটির থেকে জানা যাক কি কি। দেখো বলছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ক্রিয়েট এ মেম্বার অফ কমিটি টু হ্যান্ডেল কনস্টিটিউশন মেকিং। বলছে গণপরিষদ সংবিধান তৈরির বিশাল কাজকে সহজ করার জন্য বেশ কিছু কমিটি গঠন করেছিল।
এই কমিটিগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন মৌলিক অধিকার, কেন্দ্র রাজ্যের ক্ষমতা এবং সংবিধানের খসড়া তৈরি এসব কাজের দায়িত্বে ছিল। 8 major committee আর 3 minor committees, 8 major committees and 13 minor committees। সংবিধান তৈরির জন্য মোট 21টি কমিটি গঠন করা হয়েছিল। সংবিধান তৈরির জন্য মোট 21টি কমিটি গঠন করা হয়েছিল। তার মধ্যে 8টি ছিল প্রধান মানে হচ্ছে মেজর কমিটি, আর 13টি ছিল অপ্রধান মানে হচ্ছে মাইনর কমিটি। তাহলে কি 8টি মেজর কমিটি ছিল আর 13টি হচ্ছে তোমার মাইনর কমিটি ছিল। প্রধান কমিটিগুলো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়গুলো দেখতো, যেমন মেজর কমিটি যে 8টা তারা হচ্ছে সাংবিধানিক বিষয় দেখতো, এবং 13 যে মাইনর কমিটি তারা কি করতো, ছোট ছোট বিশেষ কিছু কাজগুলো দেখতো। এবার আমরা জানবো মেজর কমিটি অ্যান্ড দেয়ার চেয়ারম্যান। দেখো, ইউনিয়ন পাওয়ার কমিটি যার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু, ইউনিয়ন পাওয়ার কমিটি যার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি তারও চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। তাহলে পাওয়ার এবং কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার প্যাটেল। তাহলে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্দার প্যাটেল। তাহলে কি হচ্ছে? প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার প্যাটেল। কে লিখে চেয়ারম্যান কে ছিলেন? সর্দার প্যাটেল। ড্রাফটিং কমিটি ডক্টর বি আর আম্বেদকর। ড্রাফটিং কমিটি ডক্টর বি আর আম্বেদকর, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে এই কমিটি এই কমিটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর প্রধান কাজ ছিল ভারতের সংবিধানের চূড়ান্ত খসড়া তৈরি করা। এর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। Advisory Committee on Fundamental Rights, Minorities and Tribal and Excluded Areas, Sardar Patel. Advisory Committee on Fundamental Rights, Minorities and Tribal and Excluded Areas, Sardar Patel. তার Fundamental Rights Subcommittee JB Kripalini। তারপরে মাইনরিটিস সাবকমিটি HC মুখার্জি, মাইনরিটিস সাবকমিটি HC মুখার্জি, মাইনরিটিস সাবকমিটি HC মুখার্জি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়াস অ্যান্ড আসাম এক্সক্লুডেড কমিটি, সেটা হচ্ছে গোপীনাথ বরদলাই। তারপরে কি বলছে? এক্সক্লুডেড অ্যান্ড পার্টিশিয়ালি, এগুলো যা আছে তোমরা সব পড়ে নেবে, এত প্রচুর ভিডিও বড় হয়ে যাবে। যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, কিন্তু তোমরা সব দেখবে। যেমন স্টেটস কমিটি, সেটা জওহরলাল নেহেরু। স্টিয়ারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে কি স্টেট কমিটি জওহরলাল নেহেরু এবং স্টিয়ারিং কমিটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টেটস কমিটি জওহরলাল নেহেরু। রুলস অ্যান্ড প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়াল এক্সক্লুডেড এরিয়াস সাব কমিটি এভি ঠক্কর। ঠিক আছে, তারপরে এবার আমরা মাইনর কমিটি কিছু দেখব। আমি শুধু ইম্পর্টেন্টগুলোই বলবো, তোমরা কিন্তু সব পড়বে, ঠিক আছে। ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে কি বলছে? ক্রেডেনশিয়ালস কমিটি আল্লাদি কৃষ্ণমাচারী আয়ার। তাহলে কে? আল্লাদি কৃষ্ণমাচারী আয়ার। হাউস কমিটি বি পট্টাভি সীতারামাইয়া। হাউস কমিটি বি পট্টাভি সীতারামাইয়া। তারপরে কি বলছে? এডি হক কমিটি অ্যান্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ড্রাফটিং কমিটি সম্পর্কে এবার আমরা জানবো। দেখো, ড্রাফটিং কমিটি সেট আপ হয়েছিল অগস্ট 29, 1947। তাহলে ড্রাফটিং কমিটি কবে হয়েছিল? 29 অগস্ট 1947। এবার কি প্রিপেয়ার, এর কাজ কি ছিল? প্রিপেয়ার দ্য ড্রাফট অফ দ্য নিউ কনস্টিটিউশন। বলছে যে এই কমিটির মূল দায়িত্ব ছিল একটি নতুন সংবিধানের গুরুত্বপূর্ণ খসড়া তৈরি করা। চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। মেম্বার কয়েকজন মেম্বার ছিলেন, তারা কি? প্রথম তো যিনি ছিলেন চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর, আর তারপরে যারা ছিলেন দেখো, তারপরে ছিলেন এন গোপালাস্বামী আয়ঙ্গার, আল্লাদি কৃষ্ণমাচারী আয়ার, ডক্টর কে এন মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধব রাও। কে ছিলেন? এন মাধব রাও। তারপরে কে ছিলেন? টিটি, দেখো লেখা আছে টিটি কৃষ্ণমাচারী, এই কজন ছিলেন। তাহলে কে হলো? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর তো চেয়ারম্যান ছিলেন। এন গোপালাস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণাস্বামী আয়ার,
আয়ার ডক্টর কে এন মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধব রাও, এন টিটি কৃষ্ণমাচারী। আরেকবার বলি, ডক্টর বি আর আম্বেদকর, এন গোপালাস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণমাচারী আয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধব রাও অ্যান্ড টিটি কৃষ্ণমাচারী। ঠিক আছে, এই কমিটির চেয়ারম্যান আরেকবার বলি, ডক্টর আম্বেদকর সহ আরও 7 জন ছিলেন। তাহলে ডক্টর আম্বেদকর সহ আরও 7 জন ছিলেন। ডক্টর BL তোমার মানে অসুস্থতার কারণে BL যে মিটার এবং মৃত্যুর কারণে DP খৈতানেকে পরিবর্তন করে যথাক্রমে এন মাধব রাও এবং টিটি কৃষ্ণমাচারীকে রাখা হয়েছে। তাহলে কাকে কাকে দেখো, DP খৈতানকে পরিবর্তন করে কাকে রাখা হয়েছে? দুজনকে পরিবর্তন করে রাখা হয়েছে অসুস্থতার কারণে। কে BL মিটার এবং মৃত্যুর কারণে DP খৈতানকে। BL মিটার তিনি অসুস্থ ছিলেন আর মৃত্যু হয়েছিল DP খৈতানের, তাই তাদের পরিবর্তে রাখা হয়েছে এন মাধব রাও এবং টিটি কৃষ্ণমাচারীকে রাখা হয়েছে। ওয়ার্ক অফ দ্য ড্রাফটিং কমিটি, ফার্স্ট ড্রাফট পাবলিশ ফেব্রুয়ারি 1948। কমিটি তাদের প্রথম খসড়াটি 1948 সালে ফেব্রুয়ারি মাসে জনগণের সামনে প্রকাশ করে। এটি ছিল ভারতের সংবিধানের প্রথম সম্পূর্ণ লিখিত রূপ। পাবলিক গিভেন 8 months ফর ফিডব্যাক। যখন খসড়াটি প্রকাশের পর জনসাধারণকে তার ওপর মতামত ও পরামর্শ দেওয়ার জন্য 8 মাস সময় দেওয়া হয়। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল যাতে জনগণের মতামত সংবিধান তৈরির কাজে প্রতিফলিত হতে পারে। সেকেন্ড ড্রাফট পাবলিশ অক্টোবর 1948 আফটার তোমার বলছে যে জনগণের মতামত ও পরামর্শগুলো বিবেচনা করে কমিটি দ্বিতীয় একটি খসড়া তৈরি করে এবং 1948 সালে অক্টোবর মাসে সেটাকে প্রকাশ করে। টুক লেস দেন 6 months টু কমপ্লিট। ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে এই কমিটি সংবিধানের খসড়া তৈরি করার কাজ 6 মাসের কম সময়ের মধ্যে সম্পন্ন করেছিল, যা তাদের কাঠামোর পরিশ্রম এবং দ্রুত কাজের প্রমাণ। বলছে সার্ট ফর এ টোটাল ফর 141 days। বলছে খসড়া কমিটি সংবিধানের খসড়া নিয়ে আলোচনা ও চূড়ান্তকরণের জন্য মোট 141 দিন ধরে বৈঠক করেছিল। কতদিন ধরে? 141 দিন ধরে বৈঠক করেছিল। এর দীর্ঘ আলোচনা ও বিতর্কের পরেই সংবিধানের চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হয়েছিল। November 4, 1948 ডক্টর বি আর আম্বেদকর ইন্ট্রোডিউস দ্য ফাইনাল ড্রাফট। 1948 সালে 4 নভেম্বর ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদে ভারতের সংবিধানের চূড়ান্ত খসড়া পেশ করেন। এটি ছিল সংবিধানের প্রথম পার্ট, যেখানে এর মূল বিষয়বস্তু তুলে ধরা হয়েছিল। নভেম্বর 15, 1958 15 নভেম্বর 1948 টু 17 অক্টোবর 1949 সেকেন্ড রিডিং। বলছে দ্বিতীয় পার্টটি ছিল সংবিধানের প্রতি ধারা বা ক্লক নিয়ে বিস্তারিত আলোচনার পর্ব। ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনার পর্ব। 1948 সালে 15 নভেম্বর থেকে 1949 সালে 17 অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ আলোচনা চলে। এই সময়টিতে সংবিধানের প্রতিটি অংশ নিয়ে গভীর পর্যালোচনা ও বিতর্ক করা হয়েছিল। টোটাল 2473 অ্যামেন্ডমেন্ট কনসিডার্ড। বলছে এই তৃতীয় পার্ট চলাকালীন গণপরিষদে সংবিধান সংশোধনের জন্য প্রায় 7,665টি প্রস্তাব এসেছিল, যার মধ্যে কটি প্রস্তাব এসেছিল? 7,665টি প্রস্তাব এসেছিল, যার মধ্যে মাত্র 2,473টি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছিল। এটি প্রমাণ করে যে সংবিধান প্রণয়নের কাজটি কতটা বিস্তারিত এবং সতর্কতার সঙ্গে করা হয়েছিল। 14 নভেম্বর 1949 থার্ড রিডিং বিজ্ঞান। বলছে সংবিধানের তৃতীয় এবং চূড়ান্ত পাঠ শুরু হয়েছিল 1949 সালের 14 নভেম্বর। এই পর্যায়ে সংবিধানের চূড়ান্ত রূপ নিয়ে কেবল সাধারণ আলোচনা করা হয়, কারণ আগের দুটি পর্বে বিস্তারিত বিতর্ক হয়েছিল। 26 নভেম্বর 1949 সালে কনস্টিটিউশন পাস্ট। বলছে 26 নভেম্বর 1949 গণপরিষদ ভারতীয় সংবিধান চূড়ান্তভাবে পাশ করে। ওই দিনটিকেই সংবিধানের গ্রহণের দিন হিসাবে উল্লেখ করা হয়। আউট অফ 299 মেম্বার্স অ্যান্ড 284 সাইন্ড ইট। বলছে সংবিধান পাশের সময় গণপরিষদের 299 জন সদস্যের মধ্যে 284 জন উপস্থিত ছিলেন এবং তারা চূড়ান্ত সংবিধান স্বাক্ষর করেন। এই স্বাক্ষরগুলো ছিল স্বাধীন ভারতের জন্য একটি নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি। অ্যাডপ্টেড কনস্টিটিউশন হ্যাড
প্রিয়াম্বল 395 আর্টিকেল 8 শিডিউল বলছে যে 1949 সালে 26শে নভেম্বর গৃহীত সংবিধানে একটি প্রস্তাবনা মানে প্রিয়াম্বল আর 395টি ধারা মানে আর্টিকেলস এবং 8টি তপশিলি মানে শিডিউল ছিল। প্রিয়াম্বল এনাক্ট আফটার দ্য রেস্ট অফ দ্য কনস্টিটিউশন বলছে সংবিধানের মূল অংশগুলো পাশ হওয়ার পর প্রস্তাবনাটি কার্যকর করা হয়েছিল। এবার বলছে 26শে নভেম্বর 1949 সালে সাম প্রভিনশন কাম ইন্টু ফোর্স সিটিজেনশিপ ইলেকশন প্রভিন্সিয়াল পার্লামেন্ট বলছে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অংশ 1949 সালে 26শে নভেম্বর থেকেই কার্যকর করা হয়েছিল। এই অংশগুলো নিয়ে জরুরি প্রকৃতির, যেমন নাগরিকত্ব, নির্বাচন এবং অস্থায়ী সংসদ সম্পর্কিত বিষয়গুলো। 26শে জানুয়ারি 1949 রেস্ট অফ কনস্টিটিউশন এনফোর্সড বলছে সংবিধানের বাকি অংশগুলো 1950 সালে 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়। ওই দিনটি ভারতের ইতিহাসে প্রজাতন্ত্র দিবস মিন্স রিপাবলিক ডে হিসাবে পালিত হয়। বলছে ডেট চুজেন টু অনার পূর্ণ স্বরাজ ডিক্লিয়ারেশন 1930 লাহোর সেশন বলছে 26শে জানুয়ারি তারিখটি বেছে নেওয়া একটি বিশেষ কারণ ছিল। এই যে আমরা 26শে জানুয়ারি তারিখটি কেন বেছে নিলাম, কারণ এর একটা বিশেষ কারণ ছিল। কারণ দেখো 1930 সালে 26শে জানুয়ারি কংগ্রেস পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করেছিল। তাহলে কি 1930 সালে 26শে জানুয়ারি কংগ্রেস কি করেছিল? পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করেছিল। এই ঐতিহাসিক দিনটিকে সম্মান জানাতেই সংবিধান কার্যকর করার জন্য 26শে জানুয়ারি তারিখটি নির্ধারণ করা হয়েছিল। Act Commencement Indian Independence Act 1937 replaced Government of India Act 1935 replaced Abolition of Privacy and Privacy Council Jurisdiction Act 1949 continued বলছে পুরনো সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পুরনো ব্রিটিশ আইন বাতিল করা হয়েছিল, যেমন 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইন এবং 1935 সালে ভারত সরকার আইন। তবে 1949 সালের প্রীতি কাউন্সিলের ক্ষমতা বিলোপ আইনটি বহাল ছিল। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির প্রধান এবং গণপরিষদের সংবিধান প্রণয়নের কাজটি তিনিই পরিচালনা করেন। পাইলটেড দ্য ড্রাফট কনস্টিটিউশন ইন অ্যাসেম্বলি গণপরিষদে সংবিধানের খসড়াটি পেশ করা এবং এর প্রতিটি ধারা নিয়ে যুক্তি, তর্ক ও আলোচনা পরিচালনা করার কাজ তিনিই দক্ষতার সাথে করেছিলেন। কল্ড দ্য ফাদার অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড মডার্ন মনু বলছে সংবিধান তৈরিতে তার অসাধারণ অবদান ও দক্ষতার জন্য তাকে ভারতীয় সংবিধানের জনক এবং আধুনিক মনু উপাধি দেওয়া হয়েছিল। Brilliant writer, constitutional expert, known for logical and persuasive arguments বলছে তিনি একজন অত্যন্ত মেধাবী লেখক এবং সংবিধান বিশেষজ্ঞ ছিলেন। বলছে যে কংগ্রেস এক্সপার্ট কমিটি 1946 formed by কংগ্রেস এক্সপার্ট পার্টি গত 1946 কে 8ই জুলাই 1946 কংগ্রেস দল 1946 সালে 8ই জুলাই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এই কমিটির উদ্দেশ্য ছিল গণপরিষদে তাদের প্রতিনিধিরা কী ধরনের নীতি নিয়ে কাজ করবে তার একটি রূপরেখা তৈরি করা। চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু, মেম্বার ছিলেন এম আসাফ আলী, মেম্বার ছিলেন এম আসাফ আলী, কে এম মুন্সি, এন গোপালাস্বামী আয়াঙ্গার, কে টি শাহ, ডি আর গ্যাডলিন আর হুমায়ুন কবির কে সন্থানাম কে ছিল এম সাহাব আলী, কে এম মুন্সি, এন গোপালাস্বামী আয়াঙ্গার, কে টি শাহ, ডি আর গ্যাডলিন, হুমায়ুন কবির কে সন্থানাম। কৃষ্ণা কৃপালিনী co-opted as member of Conver বলছি কৃষ্ণ কৃপালিনীকে এই কমিটির সদস্য এবং আহ্বায়ক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ড্রাফট রেজুলেশন রেসেম্বলিং অবজেক্টিভ রেজুলেশন এই কমিটি একটি প্রস্তাব তৈরি করেছিল যার বিষয়বস্তু অনেকটাই পরে জওহরলাল নেহেরুর দ্বারা পেশ করা অবজেক্টিভ রেজলিউশনের মতোই ছিল।
হিস্টোরিশিয়ান গ্রানভিল অস্টিন বলেন যে ইট ওয়াজ দ্য কংগ্রেস এক্সপার্ট কমিটি দ্যাট সেট ইন্ডিয়া অন দ্য রোড টু হার প্রেজেন্ট কনস্টিটিউশন। তাহলে কে বলেছেন? গ্রানভিলি অস্টিনের, এটা মনে রাখতে হবে। ইট ওয়াজ দ্য কংগ্রেস এক্সপার্ট কমিটি দ্যাট সেট ইন্ডিয়া অন দ্য রোড টু হার প্রেজেন্ট কনস্টিটিউশন। ওকে, এবার চলো আমরা ফ্যাকচুয়াল কিছু ইনফরমেশান জেনে নিই। বলছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে সিম্বল কী ছিল? সিম্বল ছিল এলিফ্যান্ট। এলিফ্যান্ট ছিল হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল। কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন স্যার BN রাও। কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? স্যার BN রাও। এবং সেক্রেটারি ছিলেন HVR আয়েঙ্গার। চিফ ড্রাফটম্যান ছিলেন SN মুখার্জি। কোরিওগ্রাফার ছিলেন প্রেম বিহারী। কোরিওগ্রাফার, যে কনস্টিটিউশনের যে কোরিওগ্রাফার ছিলেন তিনি হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা সরি। তাহলে কোরিওগ্রাফার প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তারপরে ছিলেন আর্টিস্টিক ডেকোরেশন আর্টিস্ট ফ্রম শান্তিনিকেতন। কে ছিলেন? নন্দলাল বোস, বেহো और রামমোহন সিনহা। প্রিয়ম্বেল ইলুমিনেশন বেহো और রামমোহন সিনহা। Hindi text of the constitution, initially on authoritative Hindi text, existed 58 Amendment Act 1997 instead Article 394 A. President empowered to Spanish authoritative Hindi translation. বলছে allocation seat 1946, total seats 389, ব্রিটিশ ইন্ডিয়ার জন্য 292 অ্যান্ড প্রিন্সলি স্টেটের জন্য 93, চিফ কমিশনার প্রভিন্সের জন্য 4। বলছে রেজাল্ট অফ 1946 ইলেকশন, টোটাল কনসেন্ট্রেট সিট 296, কংগ্রেস 208, মুসলিম লীগ 73 আর 73 পেয়েছে। কমিউনিটি ওয়াইজ রিপ্রেজেন্টেশন 1946, টোটাল স্ট্রেন্থ 296, হিন্দুস পেয়েছিল অন 63, মুসলিম 80, শিডিউল কাস্ট 31, খ্রিস্টান 6, শিখস 4, অ্যাংলো ইন্ডিয়ানস 3 আর পার্সিস 3। স্টেট ওয়াইজ মেম্বারশিপ আফটার পার্টিশন 31 ডিসেম্বর 1947, টোটাল নাম্বার 299, ইন্ডিয়ান প্রভিন্স 229, ইন্ডিয়ান স্টেট 70, টপ প্রভিন্স ইউনাইটেড প্রভিন্স 55, মাদ্রাস 59, Bihar 36, Bombay 21, top province United province 55, Madras 59, Bihar 36, Bombay 21, top seat হচ্ছে মহীশূর 7 আর 7, টপ সিট মহীশূর, সেটা হচ্ছে 7। সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা হচ্ছে ফার্স্ট সেশন হয়েছিল ডিসেম্বর 9। ফার্স্ট সেশন কত তারিখে হয়েছিল? 9 ডিসেম্বর 23, 1946। সেকেন্ড সেশন হয়েছিল 20 জানুয়ারি। সেকেন্ড সেশন হয়েছিল 20 থেকে 25 জানুয়ারি 1947 সালে। থার্ড সেশন হয়েছিল 28 মার্চ থেকে 2 মে 1947 সালে। ফোর্থ সেশন হয়েছিল 14 জুলাই থেকে 31 জুলাই 1947 সালে। ফিফথ সেশন হয়েছিল 14 আগস্ট থেকে 13 আগস্ট 1947। সিক্স সেশন হয়েছিল 27 জানুয়ারি থেকে 1948। সেভেন্থ সেশন হয়েছিল 4 নভেম্বর 1948 থেকে 8 জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে। 8 সেশন 16 মে থেকে 16 জুন 1949 খ্রিস্টাব্দে। 9 সেশন 13 জুলাই থেকে 18 সেপ্টেম্বর 1949 সালে। 10 নম্বর সেশন হয়েছিল 6 অক্টোবর থেকে 17 অক্টোবর 1949 খ্রিস্টাব্দে। 11th সেশন হয়েছিল 14 নভেম্বর
14 নভেম্বর থেকে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ফাইনাল মিটিং হয়েছিল। 24 জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে যেখানে মেম্বার কি করেছিল, কনস্টিটিউশনে সই করে কনস্টিটিউশন ক্রিয়েট করেছিল। তাহলে দেখো প্রত্যেকটি সেশন এখানে দেওয়া আছে। প্রথম সেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। সেকেন্ড সেশন হয়েছিল 20 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে। থার্ড সেশন 28 এপ্রিল 1947 সালে। ফোর্থ সেশন 14 জুলাই 1947 সালে। 5 সেশন 14 আগস্ট 1947। 6 সেশন 27 জানুয়ারি 1948। 7 সেশন 4 নভেম্বর 1948। 8 সেশন 16 মে 1949। 9 নম্বর সেশন 13 জুলাই 1949 খ্রিস্টাব্দে। 10 নম্বর সেশন 6 অক্টোবর 1949। 7 নম্বর সেশন 14 থেকে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। ফাইনাল মিটিং হয়েছিল 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ফাইনাল মিটিং হয়েছিল 24 জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট আর্টিকেল যেমন আর্টিকেল 393 শর্ট টাইটেল অফ দ্য কনস্টিটিউশন। 393 হচ্ছে কনস্টিটিউশনের শর্ট টাইটেল। আর্টিকেল 394 কমিটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এখানে কমিটমেন্ট অফ দ্য কনস্টিটিউশনের কথা বলা হয়েছে। আর্টিকেল 394 এর এ হিন্দি টেক্সট অথরিটেটিভ। আর্টিকেল 395 এখানে বলছে রিপলস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947।